আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা একটা পিওর লার্নিং ভিডিও। এটা কোনো স্পেকুলেটিভ ভিডিও নয়। তো আমি আশা করব আজকের ভিডিওটা আপনারা শিক্ষণীয় হিসাবেই গ্রহণ করবেন। তাহলে আপনাদের লং টার্মে আপনাদেরই উপকার হবে। কারণ এই ভিডিওতে আমরা মোমেন্টাম স্ট্র্যাটেজিটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। গত ২.৫ মাস আগে আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওর টাইটেল ছিল 30 স্টকস ফর লং টার্ম, অর্থাৎ লং টার্মের জন্য আমাদের ওয়াচলিস্টে বা আমাদের টপ পিকস কারা ছিল, কোন 30টা স্টককে আমরা লং টার্মের জন্য শর্টলিস্ট করেছিলাম। আমাদের দেশে আমরা জানি এসএমই মার্কেট এবং মূল মার্কেট সহ টোটাল 415টা স্ক্রিপ্ট আছে। সেখান থেকে বিভিন্ন প্রকার ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া ব্যবহার করে আমরা 30টা স্টককে লং টার্মের জন্য সুইটেবল মনে করেছি। এটা আমাদের পার্সোনাল ওয়াচলিস্ট বলতে পারেন। তো এটা আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা এই 30 স্টকসকে মোমেন্টামের মাধ্যমে কিভাবে আপনি কোনটা আপ ট্রেন্ডে গিয়েছে, কোনটা সাইডওয়েতে আছে বা কোনটা ডাউন ট্রেন্ডে আছে, কোনটা কিনবেন, কোনটা না কিনবেন এবং কোনটা থেকে বিরত থাকবেন, কোনটা হোল্ডে রাখলে হোল্ড করবেন, কোনটা অ্যাভারেজের প্রয়োজন হলে কিভাবে অ্যাভারেজ করবেন, এই বিষয়গুলো এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজি সহ টেকনিক্যাল চার্টে মোমেন্টাম ইনভেস্টিং এর যে ফিলোসফি সেটা বোঝানোর চেষ্টা করব। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। প্রায় ২.৫ মাস আগে এপ্রিল ২০২৫-এ আমরা এই ওয়াচলিস্টটা তৈরি করেছিলাম। এটা পিওর একটা ফান্ডামেন্টাল স্টকের ওয়াচলিস্ট। কারণ আপনারা জানেন আমাদের এই চ্যানেলে আমরা লো পেইড জাঙ্ক জেট ক্যাটাগরি, যে শেয়ারগুলোতে আসলে পাম্পিং এবং ডাম্পিং হয় এবং সাধারণ বিনিয়োগকারী যে শেয়ারগুলোতে আসলে ক্ষতিগ্রস্ত হন এবং যেগুলো আসলে ইনভেস্টিং এর মতো কোনো শেয়ারই না, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো কোম্পানি হওয়া বাঞ্ছনীয় সেটা আপনারা জানেন। বাট তারপরও শর্ট টার্মের ক্যাপিটাল গেইনের জন্য আমাদের দেশের 90% বিনিয়োগকারীরা এই রকমের বাজে কোয়ালিটির স্টকে পাম্পিং অ্যান্ড ডাম্পিং শেয়ারে গিয়ে তাদের টাকা খুইয়ে আসেন। তো যাই হোক, যার যার চয়েস। বাট যারা ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করতে চান, যারা তাদের ক্যাপিটাল গেইনের চাইতেও ক্যাপিটাল প্রিজার্ভেশনে মনোযোগী, তাদের জন্যই মূলত আমরা এই 30 স্টকসের লিস্টটা তৈরি করেছিলাম। আজকে আমরা দেখব এই 30টা স্টকসের যে লিস্ট, এই লিস্টের শেয়ারগুলার মোমেন্টাম কিভাবে ডিটেক্ট করব। অর্থাৎ এই লিস্টের 30টা স্টকের মধ্যে কোনগুলো এই মুহূর্তে বাই করা যায়, কোনগুলো এন্ট্রি নেওয়া যাবে বা কোনগুলোতে এক্সিট নিতে হবে, বা এক্স্যাক্টলি ট্রেন্ডের কি অবস্থা। অর্থাৎ এই 30টা স্টক একবারে তো আপনি আপনার পোর্টফোলিও কিনবেন না। আপনি এখান থেকে বেছে যেগুলো মোমেন্টামে আছে ওগুলো আপনি বাই করার চেষ্টা করবেন, হোল্ড করার চেষ্টা করবেন। সেই বিষয়টা টেকনিক্যালি কিভাবে করা যায় এটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা বলেছিলাম যে লং টার্মের ডেফিনিশন কিন্তু মিনিমাম 3 বছর। তো কেউ যদি কোনো স্টককে লং টার্মের জন্য কিনতে চান, তার প্রাইমারি কনসার্ন হবে যে 3 বছরের জন্য আপনাকে কিনতে হবে। এর মানে এই না যে 3 বছর ধরেই থাকতে হবে। আপনি কেনার 3 মাসের মধ্যেই যদি খুব ভালো সিগনিফিকেন্ট প্রফিট দিয়ে দেয়, আপনি সেটা প্রফিট বুক করতে পারেন। কিন্তু এক্স্যাক্টলি লং টার্ম বলতে মিনিমাম 3 বছর আপনাকে হোল্ড করতে হবে। এখন সিলেকশন ক্রাইটেরিয়ায় আমরা আসলে কি করেছিলাম, এই 30টা স্টক সিলেক্ট করার জন্য আমরা বিভিন্ন প্রকার ক্রাইটেরিয়া ব্যবহার করেছি। যেমন এদের বিজনেসটা গুড হইতে হবে, গুড ম্যানেজমেন্ট থাকতে হবে, গ্রেট ক্যাপিটাল অ্যালোকেশনের প্রমাণ থাকতে হবে, এই বিজনেসগুলোর মোটস থাকতে হবে, ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, সেক্টর লিডারশিপ থাকতে হবে, তাদেরকে মার্কেটের ডমিনেন্ট প্লেয়ার হতে হবে এবং সেক্টরেও টেইল উইন্ড থাকতে হবে। এখন আমরা যে 30টা স্টক সিলেক্ট করেছিলাম সবগুলোতেই যে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া বিদ্যমান তা কিন্তু আমরা বলছি না। কোনো কোনো ক্ষেত্রে একটা বা দুইটা আছে, কোনো কোনো ক্ষেত্রে 3-4টা থাকতে পারে, আবার এমন কিছু শেয়ার থাকতেই পারে যেগুলোর মধ্যে সবগুলো ক্রাইটেরিয়া বিদ্যমান। এরপরে আমাদের ফিলোসফিটা আমরা বলেছিলাম যে আমরা আসলে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করব না। ক্যাপিটাল প্রিজার্ভেশনের জন্য আপনাকে আসলে কোয়ালিটিতে স্টিক থাকতে হবে। আপনি যদি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন তাহলে শর্ট টার্ম থিঙ্কিং এ যাবেন এবং গ্যামলিং নিউজ এবং টিপসে যদি কাজ করেন তাহলে আলটিমেটলি ক্যাপিটাল নষ্ট হবে, প্রিজার্ভেশন হবে না। এরপর আমরা আসলে যে সেক্টরগুলোকে আমরা ফোকাস করেছিলাম তার মধ্যে ছিল ফার্মা, ব্যাংক, ফুড, কনজিউমার অ্যালাইড, আইটি, টেলিকম, কেমিক্যাল অথবা এফএমসিজি, সিমেন্ট, স্টিল এবং ফুয়েল। এর বাইরে আমরা যাব না, এরকম একটা ডিসিশন আমরা নিয়েছিলাম। আমাদের লিস্টে ফার্মাতে ছিল স্কয়ার ফার্মা, রেনেটা, ইবনেসিনা, বেক্সিমকো ফার্মা। কেমিক্যালে ছিল ম্যারিকো রেকিট। ব্যাংকে ছিল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, উত্তরা, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ বাংলা, ব্যাংক এশিয়া, এমটিবি, ইউসিবি এবং পোবালি ব্যাংক। ফুড অ্যান্ড অ্যালাইডে ছিল ব্যাট বিসি, অলিম্পিক, বার্জার পেইন্ট। স্টিলে ছিল বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড। আইটিতে ছিল রবি, জিপি, আইটিসি,
সাবমেরিন কেবল, ফুয়েলে ছিল পদ্মা, যমুনা এবং মেঘনা পেট্রোলিয়াম। এই হচ্ছে 30টা স্টক। এই 30টা স্টককে টেকনিক্যাল চার্টে আমরা এদের মোমেন্টামের কি অবস্থা এটা একটু ফাইন্ড আউট করব, এবং টেকনিক্যাল চার্টে এই স্টকগুলোকে আমরা যদি বাই সেল করতে চাই বা আমরা যদি এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের এন্ট্রি কোথায়, এক্সিট কোথায়, কি পদ্ধতিতে আমরা এদের ট্রেন্ড ডিটেক্ট করব, এই বিষয়গুলো এখন আমরা টেকনিক্যাল চার্টে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিও দেখে আপনাকে কিন্তু কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে আমরা কোনো ধরনের সাজেশন, পরামর্শ বা নির্দেশনা দিচ্ছি না। আমরা শুধুমাত্র লার্নিং পারপাসে এই ভিডিওটা তৈরি করছি। একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে টেকনিক্যাল চার্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা মোমেন্টাম ব্যবহার করে কিভাবে তার এন্ট্রি এক্সিট নিজেই ঠিক করতে পারবেন, এই বিষয়গুলো বোঝানোই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। এই ভিডিওর মাধ্যমে আমি কোন স্টক কোথায় কিনবেন, কোথায় বেচবেন, এই ধরনের টিপ বা সাজেশন দেওয়ার চেষ্টা আমি করছি না। দয়া করে এটাকে লার্নিং ভিডিও হিসাবে নেবেন, কারণ এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি নিজেই নিজের কাজগুলো করতে পারবেন। তা না হলে সারা জীবন আরেকজনের মুখের দিকে চেয়ে থাকতে হবে, এবং ক্যাপিটাল মার্কেটে এই ধার করা বিদ্যা দিয়ে আসলে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। যত দ্রুত সম্ভব নিজের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেই ডিসিশন যেন মেক করতে পারেন, এই বিষয়ে আপনার সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। তো এটাকে লার্নিং ভিডিও হিসেবে নেন, শর্টকাট বাই সেলের টিপস হিসাবে দয়া করে নিবেন না। এবং আরেকটু বলে রাখছি দর্শক, এই ভিডিওতে আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়টা ব্যাখ্যা করছি, আমি শিওর এটা একটা মাস্টার ক্লাস ভিডিও হতে পারে। আপনি যদি চান এই আগামী 30 মিনিটের ভিতরে হয়তোবা আপনি অনেক কিছু শিখে ফেলবেন, যেটা আপনি 10-12 হাজার টাকার টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সেও আসলে ভালোভাবে বুঝতে পারবেন না। তো এটা একটা ফ্রি কোর্স ভিডিও হিসাবে ধরে নেন। এটা একটা মাস্টার ক্লাস ভিডিও হবে আমি মনে করছি। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনি স্কোয়ার ফার্মার ডে চার্টে তার পজিশন দেখতে পারতেছেন। 207 টাকা 60 পয়সায় স্কোয়ার ফার্মা ট্রেড হচ্ছে। তো আমরা শুরুতেই জানার চেষ্টা করি এটা ট্রেন্ড আসলে কি। আমরা জানি একটা শেয়ার 3 প্রকার ট্রেন্ডে থাকতে পারে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে। তো প্রথমে আমরা যদি মোমেন্টাম চিন্তা করি, আমাকে বুঝতে হবে যে এ আপে আছে, ডাউনে আছে নাকি সাইডওয়েজে আছে। তো আমরা এই ট্রেন্ড আবিষ্কার করতে গেলে ডাও জোন্সের ডাও থিওরি অনেক কিছু ইউজ করতে পারি, বাট সিম্পলি মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে আমরা এই ট্রেন্ড আবিষ্কার করতে পারি বা কোন শেয়ারটাকে আমরা মোমেন্টামে আছে বলবো অথবা মোমেন্টামে নাই বলবো, এটা চাইলে আমরা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দিয়েও সেটা ডিফাইন করতে পারি, এবং সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়েও আপনি আপনার এন্ট্রি, এক্সিট এবং হোল্ডের স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন। কিভাবে, সেটা আজকের আলোচনার বিষয়। তো ডে চার্টে আমরা প্রথমে যেটা করব, একটা মুভিং অ্যাভারেজ প্লট করব। আমি এখান থেকে ইন্ডিকেটরে গিয়ে মুভিং অ্যাভারেজটা নেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখানে মুভিং অ্যাভারেজ নিলাম একটা। তো এই মুভিং অ্যাভারেজটা MA9 দেখাচ্ছে বাই ডিফল্ট। এটাকে আমরা একটু চেঞ্জ করব, আমরা MA200 দিব, এবং এর কালার আমরা করব হচ্ছে হলুদ কালার। আমরা হলুদ কালারটা ইউজ করব MA200 ব্যবহার করার জন্য। তো স্ক্রিনে আপনি অলরেডি একটা হলুদ লাইন দেখতে পারতেছেন এই প্রাইস ক্যান্ডেলের মাঝখানে। এই যে লাইনটা, এটা হচ্ছে স্কোয়ার ফার্মার 200 ডেজ মুভিং অ্যাভারেজ। সেটা কত? 217 টাকা 20 পয়সা। তার মানে এই মুহূর্তে 200 ডেজ মুভিং অ্যাভারেজ 217 টাকা 20 পয়সায় অবস্থান করছে। তাহলে আমরা কি বলতে পারি, স্কোয়ার ফার্মা বর্তমানে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আছে। আচ্ছা, এটা আসলে ইন্টারপ্রিটেশনটা কি? মোমেন্টামের ভাষায় যদি কোনো স্টক ডে চার্টে, যদি কোনো স্টকের প্রাইস ডে চার্টে তার 200 দিনের মুভিং অ্যাভারেজের চাইতে নিচে থাকে, তাহলে এটা লং টার্মের ট্রেন্ড আমরা বলি স্টিল ডাউন। অর্থাৎ আপনার স্টকটা যদি তার চার্টে, ডেইলি চার্টে 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে থাকে, তার মানে আপনি বলতে পারেন লং টার্মের হিসাবে শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে, মানে এখনো লং টার্মে সে আপ ট্রেন্ডে যায় নাই। আশা করছি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আরো একটা মুভিং অ্যাভারেজ প্লট করব। এই মুভিং অ্যাভারেজটা আমরা নিব হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ। অর্থাৎ একটু আগে আমরা লং টার্মের জন্য নিয়েছি হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, এখন আমরা নিব হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা এই লং টার্মের মুভিং অ্যাভারেজ হচ্ছে এইটা হলুদ কালারেরটা, যেটা 217 টাকা 20 পয়সায়, এবং আমাদের
মিড টার্মের একটা মুভিং অ্যাভারেজ আমরা নিয়েছি MA50 50। তাহলে এই 50টা হচ্ছে মিড টার্মের মুভিং অ্যাভারেজ, যেটা 208 টাকা 80 পয়সা। অর্থাৎ আপনার স্টকটি যদি এই MA50 নিচে থাকে তাহলে মিড টার্মেও স্টকটা ডাউন ট্রেন্ডে আছে, এখনো আপ ট্রেন্ড কনফার্ম করে নাই, এটাই আপনি বুঝবেন। অর্থাৎ স্কোয়ার ফার্মা তাহলে লং টার্মের ট্রেন্ড ডাউন, মিড টার্মের ট্রেন্ডও কিন্তু স্টিল ডাউন। এবার আমরা একসাথে দুইটা মুভিং অ্যাভারেজ নিব। একটা মুভিং অ্যাভারেজকে আমরা লিখবো হচ্ছে MA20, যেটার কালার আমরা দিচ্ছি সে ব্লু কালার, এটাকে আমরা MA20 বলতেছি। আর MA10 নিব হচ্ছে আরেকটা, এটার কালার আমরা করতেছি হচ্ছে পার্পেল কালার। তো স্ক্রিনে আপনি এখন মোটামুটি 4টা মুভিং অ্যাভারেজ পেয়ে গেছেন। তো এই 4টা মুভিং অ্যাভারেজের মধ্যে হলুদটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা লং টার্ম ট্রেন্ড নির্দেশ করছে। লালটা হচ্ছে MA50, যেটা মিড টার্মের ট্রেন্ড নির্দেশ করছে। আর নিচে দুইটা মুভিং অ্যাভারেজ আছে, একটা হচ্ছে আপনার ব্লু কালার, এটা হচ্ছে MA20, আর একটা হচ্ছে পার্পেল কালার, যেটা হচ্ছে MA10। এবার দেখেন তো এই স্টকটার ক্ষেত্রে 200 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে এটা, তার নিচে হচ্ছে 50 ডেজের মুভিং অ্যাভারেজ, তার নিচে কিন্তু হচ্ছে 10 ডেজের মুভিং অ্যাভারেজ, তার নিচে হচ্ছে 20 ডেজের মুভিং অ্যাভারেজ। অর্থাৎ এই 10 অ্যান্ড 20 দিয়ে আমরা শর্ট টার্মের ট্রেন্ডটাকে ডিফাইন করার চেষ্টা করি। তাহলে স্কোয়ার ফার্মার শর্ট টার্মের ট্রেন্ড মোমেন্টামে যদি চিন্তা করি, তাহলে শর্ট টার্মের ট্রেন্ড কি? শর্ট টার্মের ট্রেন্ড কিন্তু আপ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এই প্রাইস 10 এবং 20-এর নিচে থাকতো তাহলে আমরা বলতাম লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম তিনটা টাইম ফ্রেমেই স্কোয়ার ফার্মার প্রাইস ডাউন ট্রেন্ডে ট্রেন্ডিং হচ্ছে। এখন আমরা বলতেছি যে যেহেতু 10-20-এর উপরে এবং এখানে 10-20-এর ক্রস ওভার আপনি পেয়েছেন, অর্থাৎ শর্ট টার্মে শেয়ারটার মোমেন্টাম আপ। তাহলে শর্ট টার্মে স্কোয়ার ফার্মার মোমেন্টাম বর্তমানে আপ, কিন্তু মিড টার্মে স্টিল ডাউন, লং টার্মেও স্টিল ডাউন। তাহলে আমরা যদি এই পয়েন্টটাতে চিন্তা করতাম, এই পয়েন্টে অর্থাৎ এই 12ই মে 2025, তাহলে আমরা বলতাম যে সবগুলো টাইম ফ্রেমে লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম সবগুলো টাইম ফ্রেমে স্কোয়ার ফার্মা ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। কিন্তু এখন আমরা কি বলবো? শর্ট টার্মে স্কোয়ার ফার্মা আপ ট্রেন্ডে অবস্থান করছে, কিন্তু মিড টার্ম এবং লং টার্মে সে ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। তাহলে আমরা মোমেন্টামে যদি কোনো শেয়ার কেনার চেষ্টা করি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো শেয়ারে এন্ট্রি নিব না যতক্ষণ পর্যন্ত স্টকটা অ্যাটলিস্ট শর্ট টার্মে আপ ট্রেন্ডের সূচনা করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই পয়েন্টটাতে, যে পয়েন্টে ও এই জায়গাটা ব্রিজ করে উপরে উঠে গেছে, অর্থাৎ এই 26শে জুন যখন সে 206 টাকা 60 পয়সা ব্রিজ করে উপরে উঠে গেল, এই পয়েন্টটাকে আমরা একটা ট্রানজিশন পয়েন্ট বলতে পারি, যেখানে এই স্টকের শর্ট টার্মের ট্রেন্ড ডাউন থেকে আপে পরিবর্তিত হয়েছে। এরপরে স্বাভাবিকভাবে সে একটা কারেকশন দিয়েছে। এটা হচ্ছে আমার যদি অ্যাকশন বলি, তার বিপরীতে ও একটা রিয়াকশন দিয়েছে। এখন এই রিয়াকশনটা সে কিন্তু এই পর্যন্ত দিল এবং এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে সে কিন্তু অনার করে এখন পর্যন্ত এই ক্যান্ডেলের উপরে অবস্থান করছে। সো এখন অনেক কিছু হতে পারে সে এখান থেকে আরো পরে গিয়ে ডাউন ট্রেন্ড কনফার্ম করতে পারে, সেটা হতেই পারে। ইন দ্যাট কেস যদি MA20-র নিচে সে পড়ে যায়, তাহলে আমরা বলবো যে সে যে আপ ট্রেন্ডের সূচনা করেছিল সেটা আপাতত সে সেখান থেকে বের হয়ে গেল। সেই ক্ষেত্রে MA20-র নিচে যদি নেমে যায়, আপনি চাইলে স্টপ লস চিন্তা করতে পারেন যে আমরা এখন আবার কনফিউশনে চলে গেলাম, দ্যাট ইজ ওয়াই আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। অর্থাৎ আপনি এন্ট্রি নেবেন কোথায়? একটা স্টক আপ ট্রেন্ড কনফার্ম করলে অ্যাটলিস্ট শর্ট টার্মে। তাহলে আপনার এন্ট্রি যদি এই ক্যান্ডেলে হয়ে থাকে ট্রেন্ডের উপর বেস করে, মোমেন্টাম কনফার্মেশনের উপর বেস করে, তাহলে ও যদি আবার কারেকশনে গিয়ে নামতে নামতে MA20-র নিচে চলে যায়, দেন আপনি এখান থেকে বিরতি নেবেন বা স্টপ লসে আপনার শেয়ারটা স্টপ লস হিট করবে। কিন্তু যদি ও এখান থেকে নিচে না নেমে ও যদি এই জায়গাটাকে স্টাবলিশ করে ফেলে এবং এই জায়গাটাকে রেসপেক্ট করে তারপর যদি এখানে ও সাইডওয়ে প্লে করে হঠাৎ করে আবার যদি ব্রেকআউট দেওয়া শুরু করে, তাহলে আমরা বুঝতে পারবো যে শেয়ারটা এখন মিড টার্মেও আপ ট্রেন্ড কনফার্ম করেছে। অর্থাৎ এই শেয়ার এখন শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, সেটা তো আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি সে এই জায়গাটা ব্রিজ করে উপরে উঠতে পারে, ততদিনে MA50-র নিচে নেমে যাবে এবং এই শেয়ারটার যে প্রাইস সেটা MA50-র উপরে চলে যাবে। তো এই পয়েন্টে সে আসলে মিড টার্মে
আপ ট্রেন্ড কনফার্ম করবে। এভাবে করতে করতে সে এই জায়গাগুলোতে হিট খাবে, তারপরে এখান থেকেও সে হয়তোবা রিট্রেস করার চেষ্টা করবে, তারপর এখান থেকে যখন উপরে উঠে যাবে তখন এই পয়েন্টে গিয়ে আমরা বলতে পারবো হ্যাঁ এখন সে লং টার্মেও মোমেন্টামে চলে গেছে, আপওয়ার্ড মোমেন্টামে চলে গেছে। অর্থাৎ এই শেয়ারটা যদি মুভিং অ্যাভারেজ 200-র উপরে চলে যায় তাহলে আমরা ফুললি বলতে পারবো যে এই স্কয়ার ফার্মার শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম সবগুলো টার্মেই সে এখন আপওয়ার্ড মোমেন্টামে আছে বা আপ ট্রেন্ডের মোমেন্টামে আছে। এই মুহূর্তে আমরা কি বলতেছি, এই মুহূর্তে সে শর্ট টার্মে তার ট্রেন্ড আপ, কিন্তু মিড টার্ম এবং লং টার্মে তার ট্রেন্ড আপ না। কিন্তু যদি সে এই জায়গাটা ব্রিজ করতে পারে উপরের দিকে তাহলে সে মিড টার্মে আপ ট্রেন্ড কনফার্ম করবে, আর যদি এই MA20 ভেঙে উপরে উঠতে পারে এই জায়গাটায় সে লং টার্মে মোমেন্টাম কনফার্ম করতে পারবে। তো তাহলে এন্ট্রি কিভাবে হবে, আমরা যদি পিওর মোমেন্টামের ক্ষেত্রে চিন্তা করি, একজন ইনভেস্টর শুরুতে এই শেয়ারটাতে যদি এন্ট্রি দিতে চায় সে তার প্রথম লট এই জায়গাটায় বাই করতে পারে বেসড অন শর্ট টার্মের প্রাইস চেঞ্জ বা বেসড অন শর্ট টার্মের মোমেন্টাম চেঞ্জ। তাহলে এই জায়গায় 206 টাকার উপরে এই লেভেলে আপনি এন্ট্রি নেবেন আপনার প্রথম লট। সে আপনি যদি এই শেয়ারে 3000 স্টক টোটাল ইনভেস্ট করার চিন্তা করেন তাহলে আপনি প্রথম যে 1000 সেটা আপনি এই জায়গাটায় বাই করলেন, যেহেতু আপনি শর্ট টার্মে এটা কনফার্মেশন পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনার স্টপ লস হবে কোথায়, এই মুভিং অ্যাভারেজ 20-র নিচে, এখানে আপনার স্টপ লস। এরপরে শেয়ারটা যদি আবার এরকম একটা ব্রেকআউট আপনি পান MA50-র উপরে, তার মানে এখন যদি একটা ছোট্ট কনসলিডেশনের পরে আমরা একটা ব্রেকআউট পাই এই জায়গায় মিড টার্ম যেহেতু কনফার্ম করবে, এখানে গিয়ে আমরা অ্যানাদার লট এন্ট্রি দিতে পারি। সেই ক্ষেত্রে আমি আবার 1000 শেয়ার বাই করলাম। এই যে সেকেন্ড এন্ট্রিটা দিলাম এটা দিলাম হচ্ছে মিড টার্মে শেয়ারটার আপট্রেন্ড কনফার্মেশন হয়েছে এই কারণে। এরপরে ও আবার যদি 200-র উপরে এরকম করে ব্রেকআউট দেয় তাহলে আমরা এখানে অ্যানাদার 1000 শেয়ার কিনতে পারি এবং এটাই আমাদের সর্বশেষ এন্ট্রি। এরপরে শেয়ারটা উঠতেই থাকবে, আমরা আমাদের ট্রেইলিং স্টপ লসটা এগিয়ে নিতে থাকবো, অর্থাৎ শেয়ার যেখানেই থাকুক না কেন MA20 হবে হচ্ছে গিয়ে আমার ট্রেইলিং স্টপ লস। অর্থাৎ আমরা বুঝতেই পারছি শেয়ার যদি উপরে উঠতে থাকে তাহলে MA20ও তো ডেফিনেটলি উপরে উঠতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা উপরের দিকে কোনো টার্গেট ফিক্স আপ না করে আমরা যদি MA20টাকে উপরে উঠাইতে থাকি এইটাকে আমরা বলবো ট্রেইলিং স্টপ লস। অর্থাৎ আমি কোনো রেজিস্ট্যান্সে টার্গেট ফিক্স না করে আমি ওকে ওপেন ছেড়ে দিলাম যে ও আগামী 3 মাসে বা 6 মাসে ও 240 টাকাও যেতে পারে, 300 টাকাও যেতে পারে, কিন্তু আমি যদি টার্গেট ফিক্স করি তাহলে কোনো না কোনো জায়গায় আমি বিক্রি করে বের হয়ে চলে আসব, উপরে আর আমি ওর সাথে ট্রাভেল করতে পারবো না। কিন্তু যদি আমি মোমেন্টামে থাকি তাহলে কিন্তু MA20টাকে ট্রেইল করতে করতে আমি কিন্তু অনেক দূর উপরে যেতে পারবো। আশা করি এই কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন। সেম জিনিসটা আমরা কিন্তু এখন অন্য স্টকের ক্ষেত্রে খেয়াল করতে পারি। রেনেটাও একই ঘটনা, রেনেটা কিন্তু বেশ ভালো একটা কনসোলিডেশন আমরা পেয়েছি, ওর 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে, কিন্তু ওর 10, 20 এবং 50 একত্রে অবস্থান করছে। এখান থেকে ওর একটা লঞ্চ প্যাডের সূচনা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটা ট্রিগার ক্যান্ডেল লাগবে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার ট্রিগার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ও যদি সুন্দরভাবে ব্রিজ করে উপরে উঠে যেতে পারে উইথ হিউজ ভলিউম, দেন এটা একটা এন্ট্রি নির্দেশ করতে পারে। কিন্তু এই MA20-র নিচে ও যদি ব্রিজ করে যায় তাহলে এটা আমার স্টপ লস হিসাবে কাউন্ট হবে। স্টপ লস কেন বলতেছি, যেহেতু আপনি মোমেন্টামের কথা বলতেছেন তাই আমি স্টপ লসে দেখাচ্ছি। কিন্তু যদি আপনি বলেন না আমি আসলে লং টার্মে ইনভেস্ট করবো, সো এই কোম্পানির ব্যাপারে বা যে কোনো কোম্পানির ব্যাপারে আপনার ফান্ডামেন্টালি যথেষ্ট কনভিকশন আছে, আপনি স্টপ লস নিবেন না, সেটা আপনার চয়েস। বাট মোমেন্টামে এন্ট্রি থাকবে এবং স্টপ লসের ব্যাপারটাও এনশিওর করতে হবে, এবং এন্ট্রির পরে এক্সিট স্ট্র্যাটেজিটা হবে এই MA20 ব্রিজ করলো কিনা তার উপরে। MA20 যতদিন ব্রিজ করবে না ততদিন পর্যন্ত আপনি আসলে হোল্ডে থাকবেন। এই স্টকের ক্ষেত্রে 10 মার্চ অথবা এই ক্যান্ডেলটা 19শে মার্চ যদি আপনি দেখেন তাহলে আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছিলাম, এখানে আমরা একটা ডাবল কনফার্মেশনের এন্ট্রি পেয়েছিলাম, অর্থাৎ এইটা ছিল আপনার লঞ্চ প্যাড। তাহলে আশা করি লঞ্চ প্যাডের কনসেপ্টটা আপনি অলরেডি বুঝতে পেরেছেন। দেখেন এই লঞ্চ প্যাডের জন্ম নিলেই ও কিন্তু একটা ভালো মুভমেন্ট দিতে পারে। তাহলে স্টকটা এই মুহূর্তে লং টার্মের ট্রেন্ড হচ্ছে আপ, শর্ট টার্মের ট্রেন্ড হচ্ছে আপ, কিন্তু মিড টার্মের ট্রেন্ড কিন্তু আপ কনফার্মেশন নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন যদি কেউ এন্ট্রি চিন্তা করে তাহলে এই যে আমার ট্রিগার ক্যান্ডেল, এই ট্রিগার ক্যান্ডেলটা কোনোভাবে ব্রেক করতে পারছে কিনা উইথ ভলিউম এটা আমাকে
কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, তাহলে এই জায়গায় আমার এন্ট্রি হবে। আবার স্টপ লস কোথায় হবে? এই যে MA20 লাইনটা, এই MA20 লাইনটার নিচে যদি ও ব্রিজ করে যায় তাহলে আমার স্টপ লস হবে। আর টার্গেট আমি আসলে ফিক্স করতেছি না। কেউ যদি সনাতন পদ্ধতিতে ট্রেডিং করেন সেই ক্ষেত্রে তার টার্গেট হয়তোবা উনি এইখানে সিলেক্ট করবেন যে এই জায়গায় আমি রেজিস্ট্যান্সের টার্গেট ফিক্স করব। আর যদি কেউ মোমেন্টামে বিলিভ করেন তাহলে উনি টার্গেট ফিক্স না করে উনি MA20টাকে ট্রেইল করতে করতে উপরে যাবেন। কারণ এই স্টকটা এখানে হিট করে যে পড়েই যাবে এরকম গ্যারান্টি কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট দিতে পারবে না। এমন হতে পারে সে এখানে হিট করে একটু কনসোলিডেট করে আবার কন্টিনিউ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে শুরুতেই বিক্রি করে দেন তাহলে এর যদি আপসাইডের অপরচুনিটি থাকে সেটা আপনি মিস করবেন। কিন্তু যদি আপনি MA20টা হোল্ড করে বসে থাকেন যে MA20 ব্রিজ না করা পর্যন্ত আমি হোল্ড করব, সেক্ষেত্রে কিন্তু ওকে আপনি অনেক দূর ট্রেইল করে উপরে উঠতে পারবেন। সো আশা করছি আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে টেকনিক্যাল চার্টে মোমেন্টাম ইউজ করে 10, 20 এবং 200 MA ইউজ করে কিভাবে আপনার এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবেন, সেটা আপনি অলরেডি একটা প্রিলিমিনারি ধারণা আপনি পেয়েছেন। এই ধারণাটা আরো ভালোভাবে কনফার্ম করার জন্য আমরা আরো কয়েকটা স্টক দেখব। আইটিসি তার ট্রেন্ডের একটা চেঞ্জ আনার চেষ্টা করতেছে। এখানে আমরা একটা ডাইভারজেন্স পেয়েছি আরএসআই এ, তারপরে সে এখানে একটা কন্টিনিউশন করতেছে। শর্ট টার্মে সে তার ট্রেন্ড আপ করেছে, অর্থাৎ শর্ট টার্মের মোমেন্টাম হইতেছে তার আপে, কিন্তু মিড টার্মের মোমেন্টাম এখন পর্যন্ত সাইডওয়ে, আর লং টার্মের মোমেন্টাম এখন পর্যন্ত ডাউন। অর্থাৎ এই স্টকটা এখন পর্যন্ত পুরোপুরি মোমেন্টামে আসে নাই। মানে পুরোপুরি মোমেন্টামে আসতে গেলে আসলে একটা স্টককে তার 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে উঠতে হবে, অথবা অ্যাটলিস্ট 10, 20 এবং 50-এ একটা পারফেক্ট লঞ্চ প্যাড ক্রিয়েট করতে হবে। সেটা আমরা এখনো অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, বাট এটার একটা সম্ভাবনা আছে যে কিছুদিন পরে হয়তোবা সে তার লঞ্চ প্যাড ক্রিয়েট করবে। এই লঞ্চ প্যাড ক্রিয়েট হলে দেন এটাতে কিন্তু হিউজ এন্ট্রি নেওয়ার সুযোগ ক্রিয়েট হবে। এটা শুধু না, যে কোনো স্টকে আপনি যদি 10, 50 এবং 20-এর একটা লঞ্চ প্যাড পেয়ে যান তাহলে কিন্তু এটা একটা অপরচুনিটি হিসাবে কাজ করবে। আর যদি তার সাথে 200 পেয়ে যান তাহলে তো সেটা সোনায় সোহাগা হিসাবে ট্রিট করতে পারবেন। পদ্মাও কিন্তু তার শর্ট টার্মের যে ট্রেন্ড সেটা চেঞ্জ করেছে। তো শর্ট টার্ম এবং মিড টার্মে এই স্টকের ট্রেন্ড এখন আপ বা মোমেন্টাম সে পাওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা বুঝতেই পারতেছি। এটাকে ডাউন ট্রেন্ডের স্টক এখন বলা যাচ্ছে না। শর্ট টার্মে এবং মিড টার্মে সে আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে। এখানে লঞ্চ প্যাডের মতো একটা জিনিস কিছুটা হলেও হয়েছে। সো ইনিশিয়াল যে এন্ট্রি সেই এন্ট্রিগুলা এই জায়গাগুলোতে কল্পনা করা যায়। সেই ক্ষেত্রে স্টপ লস হবে MA20, এটা তো আপনি বুঝতেই পেরেছেন। আর টার্গেট কোথায় হবে? আমাদের টার্গেট নাই, আমরা MA20টাকে ট্রেল করতে করতে যাব। তবে যেহেতু MA200 এইখানে, তো এই জায়গাটায় গিয়ে সে তার একটা কনসোলিডেশন হবে। তারপরে যদি সে উঠতে পারে MA20-র উপরে, তাহলে এই পয়েন্টে আসলে আমরা বলতে পারবো যে সে এখন শর্ট টার্মে, মিড টার্মে এবং লং টার্মে তিনটা টাইম ফ্রেমেই সে এখন আপওয়ার্ড মুভমেন্ট কনফার্ম করেছে। বাট এই মুহূর্তে আমরা সেটা পাচ্ছি না। এই মুহূর্তে সে শর্ট টার্মে এবং মিড টার্মে সে আপওয়ার্ড মুভমেন্ট বা মোমেন্টাম কনফার্ম করেছে, বাট লং টার্মটা এখনো ডিউ আছে। মেঘনা পেট্রোলিয়াম তার শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটা টাইম ফ্রেমেই একদম কাছাকাছি চলে আসছে, আপনি দেখতেই পারতেছেন। তার মানে ও তার একটা ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা চালাচ্ছে। এর আগে যখন তার 10, 20, 50 এবং 200 একত্রিত হয়েছিল এই পয়েন্টে, সেখান থেকেই আমরা একটা বড় মুভ দেখতে পেয়েছিলাম, সেটা তো আপনি চার্টে দেখতেই পাচ্ছেন। তার মানে এটা ছিল আমার লঞ্চ প্যাড। এই লঞ্চ প্যাডে কি কি ছিল ভাই? এই লঞ্চ প্যাডে 10, 20, 50 এবং 200 এই প্রত্যেকটা লাইন একত্রে হয়েছিল। ঠিক সেরকম যদি এখন হতে পারে তাহলে এটা অ্যানাদার লঞ্চ প্যাড অপরচুনিটি হতে পারে, এবং সেখান থেকে ব্রেকআউট দিলে আমরা আরো একটা বড় মুভমেন্ট দেখার সৌভাগ্য আমাদের হতে পারে। বাট সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে MA20 হচ্ছে আমার স্টপ লসের জায়গা। যদি কোনো কারণে লঞ্চ প্যাড হওয়ার পরেও সে যদি মিস করে এবং সে যদি 20 মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় তাহলে এটা কিন্তু স্টপ লস হিসাবে আপনাকে ট্রিট করতে হবে। দর্শক, যে কোনো স্টকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আপনাকে আসলে ডাইভার্সিফিকেশনটা মাথায় রাখতে হবে, পজিশন সাইজিংটাও মাথায় রাখতে হবে। সে আপনার যদি
টোটাল 10 লাখ টাকা থাকে আপনার পোর্টফোলিওতে, আপনাকে আগেই ঠিক করে নিতে হবে আপনি কয়টা স্টক কিনবেন। আপনি যদি 5টা স্টক কিনেন তাহলে কখনোই কোনো স্টকে 2 লাখের বেশি আপনি ডিপ্লয় করবেন না, কারণ ইন কেস আপনাকে যদি স্টপ লস নিতে হয় তাহলে যেন আপনি একটা ট্রেডে যেন অনেক বেশি লস না করেন। অর্থাৎ 2 লাখ টাকায় আপনার যদি 5 to 10% স্টপ লস নিতে হয় তাহলে 10-15 হাজার টাকার ভিতরেই আপনি বের হয়ে যেতে পারবেন। আদারওয়াইজ একটা স্টকে যদি কিনতে কিনতে 10 লাখের ভিতরে 7 লাখ কিনে ফেলেন একটার ভিতরেই, তাহলে কিন্তু আপনার স্টপ লস নিতে কষ্ট হবে, অনেক টাকা লস হবে, বিধায় আপনি স্টপ লস আসলে নিবেনও না। যার কারণে আপনাকে আসলে এই পজিশন সাইজিংটা অবশ্যই ডিফাইন করে নিতে হবে। দর্শক, এখন আমরা স্ক্রিনে পূবালী ব্যাংক দেখতে পারতেছি। এই স্টকটা ট্রেন্ড কি এটা যদি খেয়াল করেন তাহলে দেখেন তো, তার 200 দিনের মুভিং অ্যাভারেজ সবার নিচে, তার উপরে হচ্ছে 50, তার উপরে হইতেছে 20, তার উপরে হচ্ছে 10। অর্থাৎ একটা স্টক পারফেক্ট মোমেন্টামে আছে শর্ট টার্মে, মিড টার্মে এবং লং টার্মে। সেটা কোথায়? পারফেক্ট মুভমেন্টে আছে বা পারফেক্ট মোমেন্টামে আছে, কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই স্টকের মোমেন্টামের উপর বেস করে এন্ট্রিটা কোথায়? এন্ট্রিটা হচ্ছে আপনার এই ট্রিগার পয়েন্টের উপরে। সো এইটা যদি আমি এন্ট্রি পয়েন্ট ধরি তাহলে আমার এক্সিট পয়েন্ট কোনটা? এই যে মুভিং অ্যাভারেজ 20, এইটা হইতেছে আমার এক্সিট পয়েন্ট। যদি কখনো এই শেয়ার এর নিচে ব্রিজ করে ক্লোজ করে দেন এটা আমার স্টপ লস। বাট ও যদি এটার নিচে ক্লোজ না করে, সেক্ষেত্রে ও যদি এই জায়গাগুলোতে দীর্ঘদিন অবস্থান করে একটু একটু করে উপরে উঠতে থাকে তাহলে আমার শেয়ারটাও একটু একটু করে উঠবে। সেক্ষেত্রে মুভিং অ্যাভারেজও 20ও উপরে উঠতে থাকবে। সো এটাকে আমি যখন আবার এই মুভিং অ্যাভারেজ 20 সে ব্রিজ করে নিচে নামবে, এই জায়গাটায় আমি এক্সিট নিব। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি আমার এখানে কোনো টার্গেট নাই। আপনি যদি রেজিস্ট্যান্স ধরে খেলেন তাহলে তো আপনি এই জায়গাটায় টার্গেটে আপনি সেল করে ফেলবেন, তাই না? কিন্তু মোমেন্টামে এরকম ফিক্সড কোনো টার্গেট আমরা আসলে রাখবো না। আমরা MA20 টাকেই ট্রেইল করতে করতে উপরে যাব। এখন ও যদি 5 টাকার মুভ দেয় সেখান থেকে আমি কিছু নিব, ও যদি 10 টাকার মুভ দেয় তাহলে আমি অনেক কিছু নিব, যদি 20 টাকার মুভ দেয় আরো অনেক কিছু নিতে পারবো। কিন্তু যদি টার্গেটে সেল করে দেই, এরপরে ও যদি আরো 10 টাকা উপরে উঠে তাহলে কিন্তু আমি আর কোনোভাবেই এটা থেকে কোনো প্রফিট মেক করতে পারবো না। সো মোমেন্টামে এরকম টার্গেট ফিক্স থাকে না, মোমেন্টামের টার্গেটটা আসলে ওপেন রাখতে হয়। মোমেন্টামে আপনাকে শুধুমাত্র এন্ট্রিটা ফিক্স রাখতে হবে এবং এক্সিট বা স্টপ লসটা ফিক্স রাখতে হবে, আর টার্গেট পয়েন্টটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সো এই স্টকটা মোমেন্টামের ভাষায় পারফেক্টলি আপ ট্রেন্ডে আছে, সেটা আপনি বুঝতে পেরেছেন। এই ব্র্যাক ব্যাংকের মোমেন্টামটা একটু খেয়াল করেন। যখনই একটা স্টক তার 200, তারপরে 50 এবং 20 এবং 10 এই সিকোয়েন্সে উপরে উঠে যায়, তাহলে এই জায়গাতে যদি আপনি এন্ট্রিটা নিতেন, এই জায়গাটা যদি এন্ট্রি হয়, এটা যদি এন্ট্রি হয়, তাহলে দেখেন আপনি পিওর একটা লঞ্চ প্যাডে এন্ট্রি নিয়েছেন, লঞ্চ প্যাডের পরে আপনি এন্ট্রিটা নিয়েছেন। তাহলে এটা একটা এন্ট্রি হতে পারে, এটাও একটা এন্ট্রি হতে পারে, এটাও একটা এন্ট্রি হতে পারে, এবং এই 3টা এন্ট্রি আপনি লঞ্চ প্যাডের উপর বেস করে নিয়েছেন। মানে 200, 50, 20 এবং 10 4টা মুভিং অ্যাভারেজ, মানে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একই সিকোয়েন্সে আছে, সেটার উপর বেস করে দেখেন শেয়ারের মুভমেন্ট আপনি পেয়েছেন। এরপর আপনি এক্সিট কোথায়? আপনার এক্সিট কিন্তু হচ্ছে এই পয়েন্টে যেখানে MA20টা ব্রিজ করে নিচে নেমে গেছে। সো এটা হচ্ছে আপনার এক্সিট। তাহলে আপনার এক্সিট কোথায়? এক্সিট হচ্ছে এই পয়েন্টে যেখানে MA20কে ব্রিজ করে ও নিচে নামছে, তাহলে এইটা হচ্ছে আপনার এক্সিট। এখানে কি আপনার কোনো টার্গেট ফিক্স আপ করা ছিল? নো, এখানে আপনার টার্গেট ফিক্স আপ করা ছিল না। আপনি এতদূর ট্রেন্ডে ট্রাভেল করতে পেরেছেন বেসড অন মুভিং অ্যাভারেজ। অর্থাৎ আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, এই যে যখন একটা স্টক তার 200 দিনের মুভিং অ্যাভারেজ, 50 দিনের মুভিং অ্যাভারেজ, 10 এবং 20-এর উপরে উঠে যায়, আপনাকে বুঝতে হবে শেয়ারটা এখন লং টার্মের মুভমেন্টের জন্য রেডি আছে। যে কোনো সময় সে মুভ দিবে, তার আগে আপনি লঞ্চ প্যাড পাবেন। আপনি পেয়েছেন লঞ্চ প্যাড, এবং এই জায়গাটায় তার শর্ট টার্ম, মিড টার্ম এবং আপ, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটাই কিন্তু আপে। এই কারণেই আপনি কি করলেন? 10, 20 এবং 50 এবং 200-র ক্রসওভারে আপনি এই জায়গাটায় এন্ট্রি নিলেন, কনফার্মেশন আবার এখানে পেয়েছেন, এখানেও সেকেন্ড এন্ট্রি নেওয়া যায়, এখানেও কনফার্মেশন আছে, এখানেও এন্ট্রি নেওয়া যায়। এই 3টা এন্ট্রিরই আপনার স্টপ লস কোথায়? এই যে ব্লু কালারের যে লাইনটা MA20, এই 20 লাইনের নিচে যদি ক্লোজ করতো তাহলে আপনি এখানে স্টপ লস নিতেন। কিন্তু
যদি এই মুভিং অ্যাভারেজ 20 ব্রিজ না করে তাহলে দেখেন ও কিন্তু আপনাকে এই 20-র নিচে যেহেতু নামে নাই, আপনি হোল্ডে আছেন, তাহলে কখন নামলো? এই পয়েন্টে। সো আপনি এই পয়েন্টে সেল করতে পারেন বা এই পয়েন্টগুলোতে আপনি সেল করতে পারেন। তাহলে আপনি যদি এই ক্যান্ডেল স্টিক্স ধরে সেল করতেন তাহলে কিন্তু আপনি এত দূর ট্রাভেল করতে পারতেন না। ক্যান্ডেল স্টিক্স আপনাকে আগেই ভয় দেখাইতো, বা আপনি যদি পূর্বের রেজিস্ট্যান্স ধরে সেল করতেন তাহলে হয়তোবা এত দূর আপনি ট্রাভেল করতে পারতেন না। সো আমরা আসলে টার্গেটটাকে ওপেন রাখবো, মোমেন্টামেই দেখব। ঠিক একইভাবে বর্তমানে আপনি খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা 10-20-এর ক্রসওভার পেয়েছেন 200-র সাথে, তার মানে শর্ট টার্ম কি করেছে? লং টার্মকে ক্রস করছে। তার মানে 10-20 ক্রস করছে কাকে? 200 মুভিং এভারেজটাকে ক্রস করছে 10 এবং 20। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে শর্ট টার্ম তার লং টার্মটাকে ব্রিজ করে উপরে উঠছে। সো এই পয়েন্টে যদি আপনার এন্ট্রি হয়, আপনার এক্সিট হবে এই MA20-র নিচে স্টপ লস হিসাবে। সেটা যদি না হয় তাহলে শেয়ার যতই উপরে উঠতে থাকুক না কেন আপনি হোল্ডে থাকবেন। তো সেই ক্ষেত্রে আহ আমরা এই শেয়ারটাকে এখন দেখতেছি এটা একটা কন্টিনিউয়েশন ফেজে আছে। তো এখানে একটা ছোট্ট প্রবলেম অবশ্য আছে, সেটা হচ্ছে যে আপনি যদি এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিতেন তাহলে এই MA20-র নিচে যেহেতু চলে গেছে, এই জায়গায় হয়তোবা আপনার এক্সিট হয়ে গেছে, মানে আপনি স্টপ লস নিয়ে বের হয়ে গেছেন। সেক্ষেত্রে আবার এই জায়গাটায় রি-এন্ট্রি আপনি নিতে পারলে নিতে পারছেন, যদি না পেরে থাকেন তাহলে এটার মুভ আমরা মিস করেছি, কিচ্ছু করার নাই। টেকনিক্যাল চার্টে এরকম হতেই পারে, এখানে আফসোস করার কিছু নাই, ফোমো ক্রিয়েট করার কিছু নাই, বা আমি কেন পারলাম না এটা কোনো বিষয় না। কারণ আমাকে তো আসলে একটা ফর্মুলা ধরে থাকতে হবে। এই শেয়ারটার ক্ষেত্রে আমরা প্রয়োজনে এই জায়গায় রি-এন্ট্রি দিতে পারি, যেহেতু এখানে এক্সিট নিয়েছি সমান সমানে, চাইলে আমরা আবার রি-এন্ট্রি নিতে পারি। কিন্তু যারা এই রেজিস্ট্যান্স দেখে ভয় পাচ্ছিলেন তারা কিন্তু এই জায়গায় আর এন্ট্রি নিতে পারেন নাই। এখন আমরা দেখলাম শেয়ারটা কিন্তু এই রেজিস্ট্যান্স ব্রেকস করে উপরে উঠেছে। সো যারা এই জায়গায় এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু এখন অল টাইম হাইতে ওকে পেয়েছেন। তো এখন যারা এই জায়গায় কিনেছেন তারা কি এখানে টার্গেট ঠিক করবেন? না, তারা টার্গেট ঠিক করবেন না। তারা মোমেন্টামে থাকতে চাইলে এই MA20টাকে তারা আসলে স্ট্যান্ডার্ড ধরবেন, যে এই MA20 যতক্ষণ পর্যন্ত ব্রিজ করে নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত উনি এটাকে হোল্ড করবেন। যদি এমন হয় এটা এখান থেকেই পড়ে যাচ্ছে তাহলে উনি এখান থেকে বের হয়ে যাবেন। আর যদি এমন হয় যে না, ও উপরে কন্টিনিউ করতে পারতেছে, তাহলে কিন্তু উনি আরো অনেক বেশি প্রফিট পাবেন, কারণ তখন MA20টা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে। সো এই যে একটা স্টকের ট্রেন্ড উপরে উঠতেছে আর আপনি MA20টাকে ধরে ট্রেইল করতেছেন, এটার নামই হচ্ছে ট্রেইলিং স্টপ লস। আমরা কি করলাম? সরাসরি টার্গেট ফিক্স না করে MA20টাকে আমরা ট্রেইল করে করে উপরে উঠে যাচ্ছি, টার্গেট ফিক্স না করে। তো এখানেও আপনি একটু দেখেন, আমরা এই পয়েন্টটাতে আমরা 10, 20 এবং 50-এর একটা লঞ্চ প্যাড পেয়েছিলাম। এখন আমরা 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে দেখলাম শেয়ারটা উঠে গেছে। এদিকে আবার একটা তার রেজিস্ট্যান্সও আছে। তো এখন এই জায়গাটায় গেলে হয়তোবা সে আবার একটু কনসলিডেশন করবে। তারপরে যদি সে উপরে উঠতে পারে তাহলে দেখবেন তার যে এই 200 দিনের যে মুভিং অ্যাভারেজ এটাও অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। অর্থাৎ তখন আবার দেখবেন এই 200 মুভিং অ্যাভারেজ নিচে নেমে যাবে। তারপরে এই 50টা 200-র উপরে অবস্থান করবে। তার উপরে তার 20টা করবে। তার উপরে তার 10 নাম্বার মুভিং অ্যাভারেজটাও 10 মুভিং অ্যাভারেজও এভাবে থাকবে। তো এরকম যদি 10, 20, 50 পুরোপুরি সিকোয়েন্সিয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারি শেয়ারটা ফুললি মোমেন্টামে আছে। তো মোমেন্টামে যেতে গেলে আসলে কি করতে হয়? একটা স্টককে কিছু দূর বাড়তে হয়। অর্থাৎ এই বটমে যদি কিনেন আপনি, লোতে বাই করবেন এবং হাইতে সেল করবেন। এরকম যে ফিলোসফি, এই ফিলোসফি হচ্ছে গিয়ে ট্রেডিশনাল ফিলোসফি, বা এটা হচ্ছে সনাতনী ফিলোসফি। এই ফিলোসফিতে আমরা সবসময় লো প্রাইসের শেয়ার কিনি, অর্থাৎ কম দামে কেনার চেষ্টা করি। কিন্তু মোমেন্টামের ফিলোসফি আসলে এটা না। মোমেন্টামের ফিলোসফি হচ্ছে আপওয়ার্ড মোমেন্টাম কনফার্ম হবে তারপরে আমরা বাই করব। তো সেই ক্ষেত্রে আপওয়ার্ড মোমেন্টাম কনফার্ম হওয়ার জন্য 10, 20, 50 এবং 200-র সিকোয়েন্স তো ঠিকঠাক হতে হবে। সেটা হতে গেলে ওকে কিন্তু কিছুটা দাম বাড়তে হবে, অর্থাৎ বটম থেকে ওকে কমপক্ষে 10-20% বৃদ্ধি পাবে ওর দাম। তারপরে মূলত আপনি ওকে কিনতে পারবেন। সো মোমেন্টামের ব্যাপারটা হচ্ছে আহ, আমরা তখনই শেয়ারটাতে এন্ট্রি দিব যখন আপ ট্রেন্ডের মোমেন্টাম পুরোপুরি কনফার্ম থাকবে। আর নর্মাল ইনভেস্টিং এর ফর্মুলা হচ্ছে যে আমি আমার পছন্দের শেয়ার সবচাইতে কম দামে পিক করে বসে থাকবো, বছরের পর বছর হলেও সেটা বসে থাকবো। সো তাহলে এই জায়গাটায় কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমি যেটা বলতে চাইলাম, যদি আপনি
ভ্যালু ইনভেস্টিং এর পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে আপনার পছন্দের শেয়ার সর্বনিম্ন দামে যখন যাবে আপনি কিনবেন। এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর আসপেক্টে আমি বললাম। আর যদি মোমেন্টামে এটা চিন্তা করেন, তাহলে এই স্টকটাই আপনি কিনবেন কখন? যখন আপনি এরকম লঞ্চ প্যাড পাবেন তখন কিনবেন। তাহলে যেটা হবে, এই যে সময়টুকু কনসলিডেশনের সময়টুকু শেয়ারটা আপনাকে হোল্ড করতে হবে না, বা এই কনসলিডেশনের পরে শেয়ারটা যদি পড়েও যায়, তাহলে কিন্তু আবার এখানে আবার এন্ট্রি দিতে হবে আপনাকে। অর্থাৎ আপনি কিনেছিলেন হচ্ছে লো প্রাইসে এই জায়গাটায়, কিন্তু এরপরে ও যদি কনসলিডেশন করে আবার ব্রিজ করে নিচে নামতো, তাহলে কিন্তু এখানে আপনাকে আবার এভারেজ করা লাগতো। তাহলে আপনাকে তো বারবার এভারেজ করতে গেলে বারবার টাকা লাগবে, টাকা তো সবসময় আপনার অ্যাভেলেবেল না। তাহলে যারা ভ্যালু ইনভেস্টিং করে তারা আসলে এই লোতে বাই করার চিন্তা ভাবনা করেন। আর যারা মোমেন্টামে করতে চান তারা আসলে শেয়ারগুলোকে লোতে না কিনে তারা কখন শেয়ারটা এরকম করে 10, 20, 50-এর ক্রসওভার হচ্ছে, বা শর্ট টার্মে, মিড টার্মে বা লং টার্মে কখন সে আপওয়ার্ড মোমেন্টাম কনফার্ম করছে, এই আপওয়ার্ড মোমেন্টাম কনফার্মেশনের সাথে তিনি কি করতেছেন? শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছেন। আর ওনার একটা স্টপ লস উনি ঠিক করতেছেন, সেটা হচ্ছে MA20 এর নিচে উনি স্টপ লস ঠিক করতেছেন। আর এখান থেকে উপরে উঠতে থাকলে উনি সেল করবেন না, উনি MA20টাকে ট্রেল করতে করতে উপরে নিয়ে যাবেন। দর্শক, এই হচ্ছে মোমেন্টামের থিওরি। এই অনুযায়ী আমরা আমাদের টপ 30 স্টকের কিছু শেয়ারকে আমরা টেকনিক্যাল চার্টে প্লট করে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনি চাইলে নিজেও আপনার পছন্দের স্টকটাকে কোন পয়েন্টে এন্ট্রি নিতে পারবেন, কোথায় আপনার স্টপ লস এবং এক্সিট স্ট্র্যাটেজিগুলো কি হবে সেটা আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওতে। এবং একটা স্টকের ট্রেন্ড আপ, সাইডওয়ে না ডাউন, এটা বোঝার জন্য আপনি এই মুভিং অ্যাভারেজ লাইন দিয়ে সেটা করতে পারতেছেন। তো এই আলোচনাটা আমরা শেষ করব ডিএসসি এক্স ইন্ডেক্স দিয়ে। ডিএসসি এক্স ইন্ডেক্সের ক্ষেত্রেও আপনি দেখেন, এই এক্স ইন্ডেক্স শর্ট টার্মের যে মোমেন্টাম, এই 10 এবং 20-এর ক্রসওভার সেটা আপনি পেয়েছেন। সো শর্ট টার্মে ইন্ডেক্সের ট্রেন্ড কি? শর্ট টার্মে ইন্ডেক্সের ট্রেন্ড হচ্ছে আপ। এখন আজকে আমরা দেখলাম যে MA50-র উপরেও কিন্তু DCX ইন্ডেক্স উঠে গেছে। অর্থাৎ তাহলে মিড টার্মে এই শেয়ারের মিড টার্মে মার্কেটের ট্রেন্ড কি? মিড টার্মে মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। আর লং টার্মে মার্কেট এখনো আপ ট্রেন্ড কনফার্ম করে নাই। লং টার্মে মার্কেট আপ ট্রেন্ড কখন কনফার্ম করবে? যখন এই 200 দিনের মুভিং অ্যাভারেজটাকে সে ব্রিজ করে উপরে উঠতে পারবে। তো সত্যিকার অর্থে ও একবারে তো আসলে ব্রিজ করবে না। ও যেটা করবে যে ও এই 200 দিনের মুভিং অ্যাভারেজটাকে হয়তোবা সে তার ইমিডিয়েট একটা টার্গেট ফিক্স আপ করবে, তারপরে সেখান থেকে সে আরো কনসলিডেট করে যদি ব্রেকআউট দিয়ে উপরে উঠতে পারে, এই পয়েন্টগুলোতে আমরা বলতে পারবো মার্কেট এখন ফুল ফোর্সে আপ ট্রেন্ড। তাহলে মার্কেট শর্ট টার্মে আপ ট্রেন্ড কনফার্ম করেছে, মিড টার্মে আপ ট্রেন্ড কনফার্ম করার চেষ্টা করছে, লং টার্মে এখনো আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে নাই, হয়তোবা ভবিষ্যতে সেটাও করতে পারে। তো কি করতে পারে না পারে আমরা তো জানি না, বাট আপাত দৃষ্টে মনে হচ্ছে মার্কেট শর্ট টার্মে আপ ট্রেন্ডে থাকতেছে, মিড টার্মেও আপ ট্রেন্ডে থাকার চেষ্টা করতেছে। লং টার্ম কি হয় সেটা আমরা ভবিষ্যতে বলতে পারবো, এই মুহূর্তে বলতে পারছি না। সো দর্শক, এই ভিডিওতে আমরা যেটা দেখলাম, ব্যাংকের কয়েকটা স্টক ফুল ফোর্সে আপ ট্রেন্ডে আছে, কিন্তু বাকি যে স্টকগুলা এগুলো এখনো ফুল ফোর্সে আপ ট্রেন্ডে যেতে পারে নাই। এদের ম্যাক্সিমামই শর্ট টার্মে এবং মিড টার্মে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। লং টার্মের আপ ট্রেন্ড এখনো ডিউ আছে। তো হয়তোবা ওভার দ্য টাইম আগামী 1-1.5 মাসে তাদের কনসলিডেশন ঠিকঠাক হয়ে গেলে মার্কেট যদি ওভারঅল মার্কেটও যদি আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে, দেন আপনি দেখবেন অটোমেটিক্যালি বাকি সমস্ত শেয়ারও তার আপ ট্রেন্ড কনফার্ম করেছে লং টার্মে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম শেয়ারই শর্ট টার্মে আপ ট্রেন্ড কনফার্ম করেছে, মিড টার্মে আপ ট্রেন্ড কনফার্ম করার চেষ্টা করছে, লং টার্মে এখনো আপ ট্রেন্ড কনফার্মেশন বাকি আছে। তবে কিছু ব্যাংকের শেয়ারে আমরা দেখেছি যে তারা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম 3 ক্ষেত্রেই তার আপ ট্রেন্ড কনফার্ম করেছে। এই আলোচনার মাধ্যমে আপনি দয়া করে এই স্টকগুলাকে কিনতে বা বিক্রি করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশন বা নির্দেশনা হিসাবে নিবেন না। লার্নিং পারপাসে এই ভিডিওটা আমরা তৈরি করেছি যাতে আপনারা আপনাদের টেকনিক্যাল চার্টে শুধুমাত্র এই 4টা মুভিং অ্যাভারেজ দিয়েই একটা স্টকের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন, এবং পটেনশিয়াল এন্ট্রিগুলা কোথায়, স্টপ লসের জায়গাটা কোথায় এবং টার্গেট আমি কিভাবে ফিক্স করব বা এক্সিট আপনি কিভাবে নিবেন, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন।
দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের পক্ষ থেকে এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে আমাদের একটা কোর্স অফারিংস আছে। এখানে আমরা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কভার করে থাকি। যারা একেবারেই শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা আমরা রেকমেন্ড করছি। আর যাদের বেসিক লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে কিছু ধারণা আছে তারা চাইলে মাস্টার দ্য মার্কেট অ্যাডভান্স লেভেলের এই কোর্সটি করে নিতে পারেন। আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে ফ্রাইডে 11 জুলাই 2025। এই ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ইমেল করুন stockanalyst@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। দর্শক, এই মার্কেটে ক্যাপিটাল প্রিজার্ভেশনের জন্য এবং ক্যাপিটাল গেইনের জন্য আলটিমেটলি আপনাকে শিখতে হবে। আমাদের কাছ থেকে শিখতে হবে নট নেসেসারি। চাইলে আপনি ইউটিউব থেকে বই পড়ে নিজে নিজের সময় দিয়ে শিখতে পারেন। আর যদি এই জার্নিতে একটু সময় বাঁচানোর জন্য আমাদের হেল্প, প্রফেশনাল হেল্প আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করুন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আমরা এরকম অনেক লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য নিয়মিত আপলোড করে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনি যদি মনে করেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিছুটা হলেও ভ্যালু ক্রিয়েশন করতে পারছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রমোট করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওর শেষে ডিসক্লেমার অংশটি আবারও ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন।